আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ সয়াবিন অয়েল সংবাদ শিরোনামগুলো। জাতিসংঘে ভোটাভুটিতে ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার বিরুদ্ধে 141 রাষ্ট্রের নিন্দা। যুদ্ধের এক বছরে নানা সংকটে বিশ্ব। সাউথ আফ্রিকা ও সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় 7 বাংলাদেশি নিহত, আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক। হৃদরোগের চিকিৎসায় বাংলাদেশ প্রায় স্বনির্ভর বললেন প্রধানমন্ত্রী। কার্ডিওভাস্কুলার রিসার্চ ফাউন্ডেশনের বৈজ্ঞানিক সম্মেলনে ভিডিও বার্তা। বুদ্ধিদীপ্ত ও দক্ষ তরুণ প্রজন্ম গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান। 15তম এনডিএফ বিডি জাতীয় বিতর্ক কার্নিভাল শুরু। এবং ভূমিকম্পে ঘরবাড়ি হারিয়ে আশ্রয় কেন্দ্রে তুরস্কের 11 প্রদেশের মানুষ। বাড়ি নির্মাণের কাজ মার্চে শুরু, বাড়ানো হচ্ছে অস্থায়ী আশ্রয় কেন্দ্র। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। রাজধানীতে উইমেন অব দ্য ওয়ার্ল্ড ফেস্টিভ্যালের খবর। কুয়াশায় সাল ছুঁয়ে পানি আর কত হয়রানি আছে সমাধান। বসত ঘরে লাগাও, আনো আসি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং ইউটিউবে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে এবং শুরুতেই থাকছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের 1 বছর প্রসঙ্গ। জাতিসংঘের সাধারণ পরিষদে ভোটাভুটিতে ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে 141টি সদস্য রাষ্ট্র। তারা রাশিয়াকে যুদ্ধ থেকে সরে আসার আহ্বান জানিয়েছে। বাংলাদেশ সহ 32টি দেশ ভোট দানে বিরত ছিল। যুদ্ধ শুরুর 1 বছর পর জাতিসংঘে এই ভোটাভুটি হলো। বিস্তারিত চকর মানিতার রিপোর্টে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের 1 বছর পূর্তিতে জাতিসংঘের সাধারণ পরিষদে রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব তোলা হয়। প্রস্তাবের পক্ষে ভোট দেয় 141টি রাষ্ট্র এবং বিপক্ষে ভোট দেয় রাশিয়া সহ 7টি দেশ। বাংলাদেশ সহ 32টি দেশ ভোট দেওয়া থেকে বিরত থাকে। এই রেজলিউশনটি সংলাপের জন্য প্রয়োজন ছিল। এই প্রস্তাবের অনুসরণ করা স্থায়ী শান্তির উপায় খুঁজে বের করার জন্য জরুরি। প্রস্তাবটি 141টি দেশ সমর্থন করেছে। তাই আমি মনে করি আমাদের একটি পক্ষ স্পষ্টভাবে সংলাপের পথ খুঁজছে, যা বরাবরই তাদের চাওয়া ছিল। প্রস্তাবে একটি বিস্তৃত, ন্যায্য এবং দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির আহ্বান জানানো হয়েছে, যা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা জোরদার করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। পাশাপাশি ইউক্রেনের স্বাধীনতা এবং আঞ্চলিক অখণ্ডতাকে আরও নিশ্চিত করা হয়েছে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, এই ভোটের প্রভাব খুব স্পষ্ট। বর্তমান পরিস্থিতিতে বিশ্বে কার কোথায় অবস্থান এটি তা দেখিয়ে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি লিখেছেন, প্রস্তাবটি ইউক্রেনের জন্য বিশ্বজুড়ে সমর্থনকে অপ্রতিরোধ করার একটি শক্তিশালী সংকেত। চকর মালিথা, চ্যানেল আই। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের 1 বছর আজ। এই যুদ্ধের পরিণতিতে নানা সংকট ও অনিশ্চয়তায় মুখে রয়েছে পুরো বিশ্ব। যুদ্ধে হাজারো ইউক্রেনীয় প্রাণ হারিয়েছেন। দুদেশের সেনাবাহিনীর বহু সদস্য নিহত হয়েছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভয়াবহতায় জ্বালানি সহ খাদ্যপণ্যের ঊর্ধ্বমুখী দাম ভোগাচ্ছে পুরো বিশ্বকে। কিয়েভে মার্কিন প্রেসিডেন্টের আকস্মিক সফরের পরই যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি স্থগিত করেছে রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, বরাবরের মতোই ইউক্রেনের পাশে থাকবে পশ্চিমা দেশগুলো। সাবরিনা হাসানের রিপোর্টে বিস্তারিত। о проведении специальной военной операции. রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আনুষ্ঠানিক ঘোষণার পরই ইউক্রেনের ভূমি, আকাশ এবং সমুদ্রপথে হামলা শুরু করে রুশ বাহিনী।
যুদ্ধের শুরুতে চেরনিহিভ, খার্কিভ এবং লুহান্স্কের সীমান্ত দিয়ে হামলা চালায় রুশ সেনারা। আন্তর্জাতিক মহলের বারবার আহ্বান সত্ত্বেও যুদ্ধ বন্ধ হচ্ছে না। যুদ্ধবিরতিতে সম্মত হয়েও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এমনকি পরমাণু হামলারও হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুট দখলে এখনও যুদ্ধ চলছে। শীত যেতেই হামলা আরও তীব্র করেছে রুশ বাহিনী। রাশিয়ার বিরুদ্ধে লড়তে ইউক্রেনে গোলা বারুদ আর অস্ত্র সরবরাহ করছে মিত্র দেশগুলো। এরই মধ্যে যুক্তরাজ্য সফরে গিয়ে যুদ্ধ চালাতে অত্যাধুনিক যুদ্ধবিমান চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জাতিসংঘ অধিবেশনে ভার্চুয়ালি যোগ দিয়ে পাশে থাকার আহ্বান জানিয়েছেন তিনি। রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার প্রভাব ব্যাপকভাবে জ্বালানির ওপর পড়েছে। যুদ্ধের কারণে খাদ্যপণ্যে চড়া মূল্যও গুনতে হচ্ছে বিশ্ববাসীকে। সম্প্রতি কিয়েভ সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরপরই যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি স্থগিত করেন ভ্লাদিমির পুতিন। প্রতিক্রিয়ায় রাশিয়াকে হামলার কোনো পরিকল্পনা নেই, বরং পশ্চিমা দেশগুলো রুশ হামলা প্রতিহত করতেই ইউক্রেনের পাশে থাকবে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক বছর পার হলেও এখনও রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার কোনো ইঙ্গিত নেই, বরং যুদ্ধ অন্যদিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাহলে আর কত অনিশ্চয়তায় থাকবে বিশ্ববাসী, এই প্রশ্ন সবার। সাবরিনা হাসান, চ্যানেল আই। রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখা গড়ায় প্রাণ যায়। বাংলা এই প্রবাদটি বড় বেশি মানানসই হয়ে পড়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং বাংলাদেশের অর্থনীতিতে এর প্রভাব নিয়ে। প্রায় ৬,০০০ কিলোমিটার দূরে দুই প্রতিবেশীর যুদ্ধে জ্বালানি তেল থেকে শুরু করে এমন কোনো পণ্য নেই যার দাম বাড়েনি। শিগগিরই এই যুদ্ধ শেষ হবে এমনটাও ভাবছেন না রাশিয়া এবং বাংলাদেশে ব্যবসা আছে এমন একজন ব্যবসায়ী নেতা। অর্থনীতি বিশ্লেষকরা একমত, আমেরিকা নাকি রাশিয়া, চীনের নেতৃত্বে দল ভারী হবে, তার ফয়সালা না হওয়া পর্যন্ত যুদ্ধ থামবে না। রিজভিন আজার রিপোর্ট। এক চরম অনিশ্চয়তার পথে যাত্রা শুরু হয়েছে গোটা দুনিয়ার। 2020 সালে মহামারী করোনায় প্রায় 2 বছর স্থবির হয়ে থাকা মানব সভ্যতা আড়মোড়া ভাঙার মুহূর্তেই ইউক্রেনে রাশিয়ার আক্রমণের ঘোষণা। বাড়তে থাকে জ্বালানি তেল, খাদ্যপণ্য, সার, বীজ, শিল্পের কাঁচামাল ও মূলধনী যন্ত্রপাতির দাম। পরিস্থিতি এতটাই নাজুক হয়ে পড়ে আগস্ট মাসে এক লাফে 40 থেকে 50% পর্যন্ত তেলের দাম বাড়াতে হয় সরকারকে। ব্যয় নিয়ন্ত্রণে একের পর এক বিধিনিষেধ দেয় অর্থ বিভাগ। আমদানিতে কড়া নজরদারি আরোপ করে বাংলাদেশ ব্যাংক। এত কিছুর পরও ডলারের বিপরীতে টাকার মান কমে প্রায় 25%। বিদেশি মুদ্রার রিজার্ভ 44 বিলিয়ন থেকে কমে দাঁড়ায় 32 বিলিয়নে। গ্লোবাল কমোডিটি প্রাইসের হাইকটা পাশাপাশি আমাদের কারেন্সি ডেপ্রিসিয়েশনের প্রেশার, ইম্পোর্টের মাত্রা যেহেতু অনেকটা কমে এসছে এবং এক্সপোর্ট আগের মতোই জোরদার আছে এবং রেমিটেন্সটাও বাড়ছে ক্রমান্বয়ে। তার মানে হচ্ছে দুইটা মিলিয়ে আমরা ট্রেড সারপ্লাস এবং ইভেন কারেন্ট অ্যাকাউন্ট সারপ্লাস বোধহয় আগামী কয়েক মাস থাকবে। যদি সেটা হয় তা আমাদের যে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য যে একটা চাপ আমাদের রিজার্ভ এবং ফরেন কারেন্সিতে ছিল সেটা কমে আসবে। আভ্যন্তরীণ বাজারে দাম স্তরে এখনও একটা অস্বস্তির জায়গা রয়ে গেছে। বাংলাদেশ ব্যাংক সহ সরকারের বিভিন্ন সংস্থা কাজ করছে। মানব সভ্যতাকে হুমকিতে ফেলে দেওয়া এই অন্যায্য যুদ্ধ কবে থামবে কেউ বলতে পারেন না। যুদ্ধ পরিস্থিতিতে যে ক্রাইসিস, সারা পৃথিবীর জন্য এই ক্রাইসিস, কিন্তু এই ক্রাইসিসের মধ্যে আমাদের কিছু সুযোগ তৈরি করার অনেক জায়গা আছে, যেগুলো আপনি দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এই সুযোগকে কাজে লাগাচ্ছে, চীন কাজে লাগাচ্ছে। এই যুদ্ধের এফেক্ট, এবং যুদ্ধ চলবে আরও 5 বছর মিনিমাম। কোল্ড ওয়ারের এফেক্ট চলছে 20 বছর বা 25 বছর। ঠিক সেমভাবে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের এফেক্ট যে চলেছে আরও 30 বছর। যে আজকে যে পৃথিবী 2 মেরু হয়ে যাচ্ছে, এটা কিন্তু প্রায় সুস্পষ্ট হয়ে যাচ্ছে। অর্থনীতিবিদদের পরামর্শ, ভূ রাজনীতি এবং কূটনীতির একটা ভালো মিশেল দরকার এই মুহূর্তে। মস্কো আমাদের অ্যাম্বাসেডরকে ডেকেছে,
কিন্তু এটা এমন একটা ঘটনা যেখানে আসলে বাংলাদেশে তেমন কিছু করার ছিল কিনা এটা আমাদেরকে বুঝতে হবে। তো সুতরাং এই স্নায়ুযুদ্ধ যে শুরু হয়েছে এবং এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ যে এটাকে নতুন মাত্রায় নিয়ে যাচ্ছে, এটা কিন্তু একটা ভয়াবহ একটা কিন্তু দিক আছে। এখন কোন দেশ এটাকে কীভাবে অ্যাবজর্ভ করতে পারবে এটা কিন্তু ডিপেন্ড করে ওই দেশ আসলে কতখানি শক্তিশালী। ইন্ডিয়ার সঙ্গে আপনি তো অন্য অনেক দেশকে তুলনা করতে পারবেন না। কঠিন সময়ে বিচক্ষণ সিদ্ধান্ত নিতে পারলেই অর্থনীতির পালে হাওয়া থাকবে, না হলে মসৃণ চলার পথ হঠাৎ পিচ্ছিল হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। রিজবিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। এবার যাচ্ছি অন্যান্য সংবাদে। সাউথ আফ্রিকা ও সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় 7 বাংলাদেশি নিহত হয়েছেন, আহত হয়েছেন 8 জন। এর মধ্যে সাউথ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 5 বাংলাদেশি এবং আহত হয়েছেন 2 জন। নিহত 5 জনের মধ্যে 4 জনের বাড়ি ফেনী। প্রবাসী এক বাংলাদেশিকে বিমানবন্দরে পৌঁছে দেওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। কেপটাউন থেকে প্রায় 70 কিলোমিটার দূরে বাফেলো শহরে মাল বোঝাই একটি লরির সাথে তাদের বহনকারী গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 5 বাংলাদেশি মারা যান। এছাড়াও সৌদি আরবের জেদ্দা মদিনা মহাসড়কের দুর্ঘটনায় একই পরিবারের 2 জন নিহত এবং 6 জন গুরুতর আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার স্বাস্থ্য সেবাকে আরও সাশ্রয়ী করেছে এবং হৃদরোগের চিকিৎসায় বাংলাদেশকে প্রায় স্বনির্ভর করার পাশাপাশি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। রাজধানীতে বাংলাদেশ কার্ডিওভাস্কুলার রিসার্চ ফাউন্ডেশনের আয়োজনে তৃতীয় বৈজ্ঞানিক সম্মেলনে ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন হৃদরোগের চিকিৎসায় প্রায় স্বাবলম্বী। বাংলাদেশের হৃদরোগের 95 থেকে 98% চিকিৎসার সক্ষমতা রয়েছে এবং এ লক্ষ্যে দেশে দক্ষ জনবল, আধুনিক প্রযুক্তি এবং প্রয়োজনীয় যন্ত্রপাতিও রয়েছে। বাংলাদেশ এখন হৃদরোগ চিকিৎসায় প্রায় স্বয়ংসম্পূর্ণ। 95 থেকে 98% হৃদরোগের চিকিৎসার সক্ষমতা বাংলাদেশে আছে। এর জন্য দক্ষ জনবল, আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি দেশেই আছে। দেশের শিশু হৃদরোগীদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় একটি পূর্ণাঙ্গ শিশু কার্ডিয়াক ইউনিট স্থাপনের কাজ চলছে। সরকারি অন্যান্য হাসপাতালেও এমন সুযোগ সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। শিশু কার্ডিয়াক চিকিৎসার সুযোগ বৃদ্ধি করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ শিশু কার্ডিওলজি ও শিশু কার্ডিয়াক সার্জারি ইউনিট স্থাপনের মাধ্যমে শিশু হৃদরোগ বিশেষজ্ঞ তৈরির সুযোগ বেড়েছে। শনিবার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় জনসভায় যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে বরণ করে নিতে প্রস্তুত রয়েছে জেলাবাসী। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে গোটা জেলার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। গোপালগঞ্জ থেকে আসাদুজ্জামান বাবুলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। 4 বছর পর শনিবার কোটালীপাড়ায় জনসভায় যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টিটি হাই স্কুল মাঠের জনসভায় প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার কথা রয়েছে। পরে বিকেলে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন তিনি। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উনি 25 তারিখে ভাঙ্গারহাট টিটি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভা করবার জন্য আসতেছেন। এইটাই ওনার নির্বাচনী প্রথম জনসভা। সমস্ত জনগণ উপস্থিত হয়ে তাদের আমরা আল্লাহর কাছেও দোয়া করি যে সে জানি আমাদের সকলার ভোটে সে জয়লাভ করতে পারে। কোটালীপাড়া যা করেছে, আমার মনে হয় যদি আরও কোনো সরকার আসে তাহলে এই পরিমাণ কাজ আমার মনে হয় হবে না। আমরা আশা রাখি সে আমাদের এলাকাকে উন্নয়ন আরও ভালোভাবে করবেন। জননেত্রী যে পরিমাণ কোটালীপাড়ায় উন্নয়ন করছে সহ সারা বাংলাদেশে যে উন্নয়ন করছে তারে এক নজর দেখার জন্য সবাই ব্যাকুল হইয়া রয়েছেন। লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটবে এবং তাকে উলুধ্বনির মাধ্যমে উত্তর কোটালীপাড়াবাসী তাকে স্বাগত জানাবে। জনসভাকে সফল করতে নানা উদ্যোগ নিয়েছেন নেতাকর্মীরা। কোটালীপাড়ার সর্বস্তরের জনগণ ওই দিন মাঠে ইনশাআল্লাহ পরিপূর্ণ থাকবে। আমার ধারণা কমপক্ষে 20 লক্ষ লোকের গণজমায়েত ওখানে হবে। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। আমাদের প্রশাসনের তরফ থেকে সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আমরা অধীর আগ্রহে মাননীয় প্রধানমন্ত্রী সফর অপেক্ষায় আছি। আর মাননীয় প্রধানমন্ত্রী গোপালগঞ্জ, বিশেষ করে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া তার নির্বাচনী এলাকা সফরকালে
বেশ কিছু উন্নয়ন প্রকল্প উদ্বোধনের সম্ভাবনা রয়েছে। জনসভা শেষে 156 কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত 29টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও 2টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। সাদিয়া ওমর, চ্যানেল আই। কানাডার উদ্যোক্তাদের বাংলাদেশে বিশেষ করে কৃষি প্রক্রিয়াকরণ খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কানাডার আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী হরজিত এস সজ্জন প্রধানমন্ত্রীর সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করলে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। শেখ হাসিনা বলেন, বাংলাদেশ বর্তমানে সারা দেশে 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করেছে। কানাডিয়ান বিনিয়োগকারীরা অর্থনৈতিক অঞ্চলগুলোতে কৃষি প্রক্রিয়াকরণ শিল্প বা অন্য কোনো শিল্প গড়ে তুলতে বিনিয়োগ করতে পারেন। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। সে সময় তারা দুদেশের ক্রীড়াঙ্গনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। সৌরভ গাঙ্গুলির সহধর্মিণী ডোনা গাঙ্গুলি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান উপস্থিত ছিলেন। নেপালের সাবেক প্রধানমন্ত্রী ঝালানাথ খানাল বলেছেন, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি তাদের নিজস্ব বিষয়। কোনো সমস্যা থেকে থাকলে তা নিজেদের মতো করেই সমাধান করা উচিত। পশ্চিমা দেশগুলোতে মানবাধিকার লঙ্ঘন হয়, কিন্তু তারা তাদের ফর্মুলা অন্য দেশের উপর চাপিয়ে দিতে চায়। ঢাকায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সম্মেলনে তিনি এইসব কথা বলেন। পরাগ আজিমের রিপোর্ট। সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের আয়োজনে মানবাধিকার সম্মেলন সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে। বাংলাদেশ ছাড়াও অংশ নেন জার্মানি, নেপাল, ভুটান ও ভারতীয় প্রতিনিধিরা। সকালে সম্মেলন উদ্বোধন করেন ডুয়েটের উপাচার্য অধ্যাপক ডক্টর হাবিবুর রহমান। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও প্রবীণ রাজনীতিবিদ ঝালানাথ খানাল। আমি মনে করি বাংলাদেশের অর্থনীতির উন্নতির সাথে সাথে মানবাধিকার পরিস্থিতিরও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। অন্য দেশের মতো বাংলাদেশেও কিছু মানবাধিকার সমস্যা থাকতে পারে, কিন্তু ওই সমস্যাগুলো সমাধানের জন্য তাদের নিজস্ব পদ্ধতি বের করতে হবে। কিছু পশ্চিমা দেশ তাদের স্বার্থ ও মডেল ব্যবহার করে অন্য দেশকে নানা নির্দেশনা দেয়। এটি হচ্ছে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো, অথচ পশ্চিমা দেশেও অনেক গুরুতর মানবাধিকার সমস্যা আছে। We know there are many serious human rights problems in many countries, in the West as well as in the East. সম্মেলনে সভাপতির বক্তৃতা করেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া। একটা সুন্দর নির্বাচন কমিশন হয়েছে। আমরা সরকারের কাছে আহ্বান রাখব এই নির্বাচন কমিশনকে সহায়তা করার জন্য, যাতে করে এই নির্বাচন কমিশন বাংলাদেশে একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারে। সম্মেলনে জার্মানির জিবিপি ইন্টারন্যাশনালের ম্যানেজিং ডিরেক্টর ভলকার ইউ ফ্রেডরিচ বক্তৃতা করেন। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। বুদ্ধিদীপ্ত ও দক্ষ তরুণ প্রজন্ম গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। 15তম NDF-BD জাতীয় বিতর্ক কার্নিভালের উদ্বোধন পর্বে তারা বলেছেন, তরুণদের মধ্যে যুক্তি মনস্কতা এবং সৃজনশীলতার চর্চা বাড়াতে হবে। স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই কার্নিভাল 25শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। আফরোজা হাসির রিপোর্ট। শিক্ষার্থীদের কলরবে মুখর বাংলাদেশ শিশু একাডেমির প্রাঙ্গণ। যুক্তির আকাশে উড়াই স্বপ্নের ঘুড়ি, এমন প্রত্যয়ে 15তম NDF-BD জাতীয় বিতর্ক কার্নিভালে অংশ নিয়েছেন দেশের 256টি প্রতিষ্ঠানের 1200 শিক্ষার্থী। এখানে দুদিন ধরে যেগুলো দেখবো তাতে মনে করি আমরা আমাদের ব্যক্তি জীবনে যা আছে এর পরবর্তীতে হয়তো আমরা অনেক পরিবর্তিত একটা মানুষ হিসেবে পাবো। বিতর্ক কিন্তু আমাদেরকে সৃজনশীলতার শিক্ষা দেয় এবং আমাদেরকে সৃজনশীল করে তোলে। স্বপ্নগুলোকে রূপান্তর করতে এবং স্বপ্নগুলোকে প্রতিষ্ঠা করতেও আমাদের ওই যুক্তিটা স্থাপন করতে বিতর্কটা আমাদের সাহায্য করে। আমাদের কনফিডেন্স লেভেল অনেক বাড়িয়ে দিয়েছে এবং পড়াশোনার পাশাপাশি যেটা মনে হয় না কিন্তু পড়াশোনায় বিতর্ক খুবই সাহায্য করে। দুদিনের বিতর্ক কার্নিভালের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী সহ বিশিষ্টজনেরা। তারা বলেন, বিতর্ক শিক্ষার্থীদের আরো দক্ষ ও শানিত করবে। আমরা চাই বিতর্ক ক্লাব সেরকম হবে সারা দেশে এবং আমাদের শিক্ষার্থীরা তারা সত্যিকারের যুক্তিবাদী ভালো মানুষ হবে। কারণ ভালো মানুষ হতে হলে একটু পরমত সহিষ্ণুতাও থাকতে হয় এবং বিতর্ক মানুষকে আমার বিশ্বাস পরমত সহিষ্ণু হতে শেখায়। বিতর্কে ভালোবাসলে বিশেষ হওয়া যায়, যুক্তি তর্ক দিয়ে জীবনের সামনের পথে এগিয়ে যাওয়া যায় এবং যে জিনিসটা ভালো, যে জিনিসটা তুমি ইচ্ছে করো, যেটা নিয়ে তুমি অনেক বেশি জ্ঞান চাও,
সেটা নিয়ে পড়াশোনা করতে পারো, এক বিতর্কের বৃত্তে থেকেই তুমি অনেক অনেক কিছু পেতে পারো। পাঠ্যপুস্তকের পাশাপাশি জ্ঞানের পরিধি বাড়াতে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে বলে মন্তব্য করেন অতিথিরা। যুক্তির সৌন্দর্য দিয়ে আমাদের সমস্ত কুসংস্কার, ধর্মান্ধতা, অপসংস্কৃতি, জঙ্গিবাদ সবকিছুকে আমরা মোকাবেলা করতে পারি এবং আমরা পারবো। এটি হলো আমাদের সবচেয়ে বড় শক্তি। বঙ্গবন্ধুর উপরে একটা কমিক বই আছে, ওকে, এই কমিক বইটাও 5000 স্কুলে গত বছর বিকাশ পৌঁছে দিয়েছে। ইটস এ ট্রিমেন্ডাস গিফট ফ্রম সোসাইটি টু আস। 15তম NDF-BD জাতীয় বিতর্ক কার্নিভাল 2023-এর মিডিয়া পার্টনার চ্যানেল আই। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে প্রতি বছরের মতো এবারও হাতে খড়ি এবং বর্ণ লিখন প্রতিযোগিতা করেছে কারক নাট্য সম্প্রদায়। কেন্দ্রীয় শহীদ মিনারে শিশুদের হাতে খড়ি দেওয়ার মধ্য দিয়ে কর্মসূচি উদ্বোধন করেন ভাষা সংগ্রামী সহ বিশিষ্টজনেরা। তারা বলেছেন, ভাষার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে শুধু ফেব্রুয়ারি নয়, সব সময় বাংলা ভাষা চর্চার এমন আয়োজন খুবই প্রয়োজন। বিস্তারিত জাকিয়া আক্তার রিপোর্টে। ভাষা সংগ্রামীদের রক্তের বিনিময়ে অর্জন হয়েছে মায়ের ভাষা বাংলা। সেই ভাষাকে ধারণ করে ছোটবেলা থেকে লেখা ও আঁকার মধ্য দিয়ে বেড়ে ওঠে প্রতিটি বাঙালি। শৈশব থেকে বাংলা ভাষার প্রতি ভালোবাসা বাড়ানোর আহ্বানে ভাষার মাসে কারক নাট্য সম্প্রদায়ের বর্ণমালা লিখন প্রতিযোগিতা ও হাতে খড়ির আয়োজন। রক্তে জেতা বর্ণমালা সুন্দর করে লিখব, মন দিয়ে শিখব, সোনার বাংলা গড়ব, এমন স্লোগানে 3 যুগ পালন করছে কারক নাট্য সম্প্রদায়। কেন্দ্রীয় শহীদ মিনারে শিশুদের হাতে খড়ি, বর্ণমালা ও চিত্রাঙ্কন অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আখতারুজ্জামান, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর, নাট্যজন মামুনুর রশিদ এবং ভাষা সংগ্রামীদের সম্মাননা জানায় কারক নাট্য সম্প্রদায়। মাতৃভাষার প্রথম স্বাদ নিতে মা বাবার সাথে শহীদ মিনারে জড়ো হয় এক ঝাঁক ক্ষুদে শিশু। হাতে খড়ির পাশাপাশি বর্ণমালা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন জায়গা থেকে আসা 200-রও বেশি শিশু। ভাষা শহীদ রফিক, তাই দেখে আমি রফিক লিখছি। আমি আঁকছি জব্বারকে। ভাষা শহীদের স্মরণে শফিক আঁকছি। রফিক হচ্ছে 1952 সালে নিহত একজন ভাষা শহীদ। বিশিষ্টজনেরা বলেন, বাংলা ভাষার শুদ্ধ চর্চা ও প্রয়োগের ব্যাপারে সবাই নজর দিলে তরুণ প্রজন্ম প্রমিত বাংলা ভাষাকে ধারণ করবে। শিশুদেরকে একটি অসাধারণ সুযোগ করে দেন যে রক্তে জেতা যে বর্ণমালা সেটি সুন্দর করে লেখার একটি প্রতিযোগিতার তারা আয়োজন করেন। বাংলার ভাষা, বাংলার স্বাধীনতা, বাংলার মুক্তি এবং বাংলার ভবিষ্যৎ উন্নতি এই ছোট্ট শিশুদের উপর নির্ভর করে। আমাদের বর্ণমালার প্রতি যে অবহেলা, যে দায়িত্বহীনতা সমাজ করে চলেছে, রাষ্ট্র করে চলেছে, আমি মনে করি যে তার বিরুদ্ধে এটা একটা বড় প্রতিবাদ। বর্ণলিখন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। শিক্ষক সম্মাননা। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। আমাদের এবারের প্রসঙ্গ ভূমিকম্প উত্তর পরিস্থিতি। ভূমিকম্পে তুরস্কের অনেক এলাকাই এখন গ্রাউন্ড জিরো। সেই গ্রাউন্ড জিরো থেকে গ্রাউন্ড রিপোর্ট। দুদফা বড় দুটি ভূমিকম্প ও অগণিত আফটার শকে ঘরবাড়ি হারিয়ে আশ্রয় কেন্দ্রে থাকছেন তুরস্কের 11 প্রদেশের মানুষ। অস্থায়ী আশ্রয় কেন্দ্র আরও বাড়ানো হচ্ছে। তুরস্ক সরকার বলছে, মার্চে শুরু হবে বাড়ি নির্মাণের কাজ। 1 বছর সময় লাগবে নির্মাণে। রিপোর্ট করছেন তারিকুল ইসলাম মাসুদ। 6 ফেব্রুয়ারির ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয় তুরস্কের আদানা, আদিয়ামান, দিয়ারবাকির, গাজিয়ান্তেপ, হাতাই, কাহারমান মারাস, কিলিস, মালাতায়া, উসমানিয়া, সানলিউরফা এবং ইলাজিং প্রদেশ। 20 ফেব্রুয়ারির ভূমিকম্পের তীব্রতা ছিল হাতাইয়ে। এসব অঞ্চলের মানুষকে বেশ কিছুদিন আশ্রয় কেন্দ্রে থাকতে হবে। এজন্য আরও আশ্রয় কেন্দ্র নির্মাণ চলছে। ভূমিকম্প আঘাত হানা 11 লাখ ভবন পরিদর্শন করা হয়েছে। 1,39,000 ভবন ভেঙেছে বা ভাঙার ঝুঁকিতে রয়েছে। দাঁড়িয়ে থাকা ভবনগুলো ভাঙা হচ্ছে। প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, মার্চে শুরু হবে নতুন ভবন নির্মাণের কাজ।
তুরস্কের পরিবেশ, নগরায়ন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মুরাদ কুরুম বলেছেন, সরকার ভূমিকম্প দুর্গতদের জন্য দ্রুত নতুন ভবন তৈরি করবে, যা হবে বৈজ্ঞানিকভাবে দুর্যোগ সহনীয়। সব অঞ্চলের মাটির মরফোলজিক্যাল, জিওলজিক্যাল, জিওফিজিক্যাল, জিওটেকনিক্যাল, হাইড্রোলজিক্যাল এবং সিসমোটেকটনিক পরীক্ষা করা হবে। আশ্রয়কেন্দ্রে থাকা সব হারা মানুষের স্বাভাবিক জীবনে ফিরতে আরও সময় লাগবে। অনেক সুন্দর করে সাজানো ছিল তুরস্কের হাতায়া শহরটি। সুরম্য অট্টালিকাগুলো এখন জনমানব শূন্য, নিঝুম ভূমিতে পরিণত হয়েছে। ভূমিকম্পে ধ্বংসস্তূপের পর এই অঞ্চলটিকে কেউ কেউ নরকের প্রদর্শনী বলে উল্লেখ করেছেন। আবার স্বাভাবিক জীবনে কবে ফিরতে পারবেন এই অঞ্চলের মানুষ, সে বিষয়ে নিশ্চয়তা পায়নি তারা। তবে তারা চাচ্ছেন যে যত দ্রুত সম্ভব তাদের আবাসন আবার ঠিক হোক, আবার তারা স্বাভাবিক জীবনে ফিরুক। তারিকুল ইসলাম মাসুম, চ্যানেল আই, হাতায়া, তুরস্ক। এবারের প্রসঙ্গ বইমেলা সংবাদ। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় অমর ২১শে বইমেলায় ভিড় জমিয়েছেন ক্রেতা দর্শনার্থীরা। প্রাণের মেলায় ক্রেতা দর্শনার্থী সমাগমের খবর জানতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ইফতেখার উদ্দিন। আমরা যোগাযোগ করছি তার সঙ্গে। ইফতেখার, আজ তো ছুটির দিন, তার মধ্যে এবারের বইমেলার শেষ শুক্রবার, তো খুব স্বাভাবিকভাবে আজকে ক্রেতা দর্শনার্থীদের ভিড় অন্য দিনের চাইতে বেশি হওয়ার কথা। আপনি কি ধরনের পরিস্থিতি লক্ষ্য করছেন এবং আরেকটি বিষয় জানাবেন, আজ নতুন কতগুলো বই প্রকাশ হয়েছে? ধন্যবাদ তাহমিনা। ফাগুনের হাওয়ার সাথে তাল মিলিয়ে বাড়ছে বইমেলায় আগত পাঠক এবং লেখকদের সমাগম। বইমেলায় আজ রীতিমতো তিল ধারণ করার জায়গা নেই। আজকের দিনে 233টি বই নতুন প্রকাশিত হয়েছে, আর এই 24তম দিন পেরিয়ে বইমেলায় মোট প্রকাশিত বইয়ের সংখ্যা প্রায় 3000 ছুঁই। আজ ফেব্রুয়ারির শেষ শুক্রবার থাকায় অভিভাবকরা সকাল 11টা থেকে শিশুদের শিশু প্রহরে নিয়ে আসেন। সেখান থেকে দিনভর শিশুরা আনন্দে, গানে, কলতানে মেতেছিল। তারপর থেকেই বড়দের যে বইমেলায় আসার যে চাপ তৈরি হয়েছে, সেই চাপ দিন বেলা বাড়ার সাথে সাথে বেড়েছে। সেই সাথে প্রচুর পরিমাণ ক্রেতা সমাগম এবং লেখক সমাগম হচ্ছে। আমরা বেশ কয়েকজন প্রকাশকের সাথে কথা বলেছি, তারা বলেছেন এবারের বইমেলায় শিশুদের পছন্দের চাহিদায় প্রথম ছিল যে পপ আপ এবং কার্টুন নির্ভর বইগুলো, আর অন্যদিকে সবচেয়ে বেশি বিক্রিত হয়েছে কবিতার বই। আরেকটি খবর আপনাদের দিয়ে রাখি যে অভিনেতা ফারুক আহমেদ একটি বই লিখেছেন, স্মৃতিতে হুমায়ুন আহমেদ শীর্ষক। সেই বইটি আসার 2 দিনের মধ্যেই সেটির এডিশন শেষ হয়ে গেছে। অন্যদিকে বইমেলার যে প্রকাশক আছেন তারা আমাদের বলছেন যে বই গত 2 বছর করোনার কারণে তাদের যেই পরিমাণ লোকসান গুনতে হয়েছে, এবারের বইমেলায় পাঠক এবং লেখকদের সমাগম হওয়ায় এবং দর্শকদের সমাগম হয়, সেই লোকসান তারা অনেকটাই পুষিয়ে উঠতে পারবেন। তাহমিনা, বইমেলা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। জি ইফতেখার, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে এ বিষয়ে সবশেষ তথ্য জানিয়ে দেওয়ার জন্য। আর এরই সঙ্গে সংবাদে আমরা নিয়ে নিচ্ছি অশোক লিল্যান্ড ইফাদ অটোস লিমিটেড বিরতি, এবং বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের ওরেগন, ডাকোটা, মিনেসোটা এবং উইসকনসিন অঙ্গরাজ্য জুড়ে অস্বাভাবিক তুষারঝড়ে সাধারণ জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বেশ কিছুদিন ধরে চলতে থাকা মারাত্মক তুষারঝড়ে বেশিরভাগ স্কুল এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তুষারে ঢাকা পড়ায় এসব অঞ্চলের রাস্তাঘাট, দোকানপাট প্রায় জনমানব শূন্য হয়ে পড়েছে। অরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ড শহর 1 ফুটের বেশি তুষারে ঢেকে যাওয়ায় সব রকম কার্যক্রম বন্ধ হয়ে গেছে, যা শহরের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ তুষারপাতের রেকর্ড হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে কয়েকটি রাজ্যের প্রায় 1 মিলিয়ন বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে, কয়েক হাজার ফ্লাইট বাতিল এবং বিলম্বিত হয়েছে। নিটল টাটা বিশেষ সংবাদ।
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে উইমেন অব দ্য ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল বাংলাদেশ। উৎসবের উদ্বোধন করে জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী নারীর অগ্রযাত্রায় সমাজ ও রাষ্ট্রের ভূমিকা তুলে ধরেন। সুলতানা হিমুর রিপোর্ট। নারী ও নারীত্বের স্বীকৃতির জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে উইমেন অব দ্য ওয়ার্ল্ড ওয়াও ফেস্টিভ্যাল বাংলাদেশ। দুদিনের উৎসবের প্রতিপাদ্য লিঙ্গ সমতা নিয়ে সচেতনতা তৈরি এবং নারী ও পুরুষের সমান অধিকার, অবস্থান ও অংশগ্রহণ নিশ্চিত করা। যুক্তরাজ্য ভিত্তিক দাতব্য সংস্থা ওয়াও ফাউন্ডেশনের সহায়তায় উৎসবটি আয়োজন করেছে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ, সেন্টার ফর কমিউনিকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট সিসিডি বাংলাদেশ ও মঙ্গলদ্বীপ ফাউন্ডেশন। এখনো পথে ঘাটে, গণপরিবহনে, অফিসে, গৃহে নারীরা নিরাপত্তাহীন। এই বৈষম্য দূর করতে সমতা আনতে হবে। উৎসবের উদ্বোধন করে জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী সব ক্ষেত্রে নারীর অগ্রযাত্রায় সমাজ রাষ্ট্রের ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন। ওয়ার্ড এবং ইউনিয়ন পর্যায়ে নারীদের মেম্বার পদে সরাসরি নির্বাচনের মাধ্যমে অংশগ্রহণ, শিক্ষার ক্ষেত্রে মেয়েদেরকে এগিয়ে নিয়ে আসা, তাদের জন্য উপবৃত্তির ব্যবস্থা করা, সন্তান মায়ের মাধ্যমে নাগরিকত্ব লাভ সহ অসংখ্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অভিভাবক হিসেবে দায়িত্ব পালন, সম্পত্তিতে নারীর অধিকার, জলবায়ু পরিবর্তনের ফলে নারীদের স্বাস্থ্য ঝুঁকি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা, কর্মশালা এবং অদম্য নারীদের বিভিন্ন পরিবেশনার আয়োজন করা হয়েছে উৎসবে। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। এবারে রয়েছে কৃষি সংবাদ। চাঁদপুরে পাটের দাম কমে চলেছে। কৃষক ও ব্যবসায়ীদের অভিযোগ, আড়তদারদের সিন্ডিকেটের কারণে তারা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন। কৃষি বিভাগ বলছে, কৃষক ও ব্যবসায়ীদের যাতে লোকসান না হয় সেই চেষ্টা করা হচ্ছে। মোর্শেদ আলমের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। চাঁদপুরে বিভিন্ন হাটে পাটের পসরা বসছে। হাটে পাট নিয়ে এসে কৃষক দেখছেন প্রতি সপ্তাহেই পাটের দাম কমছে। গড়ে হেক্টর প্রতি পাটের উৎপাদন 48 মণ হলেও বর্ষার পানি কম হওয়ায় উৎপাদন খরচ বেড়ে গিয়েছিল কয়েক গুণ। এ অবস্থায় পাটের কাঙ্ক্ষিত দাম না পেয়ে বিপাকে পড়েছেন কৃষক। পাটের 6-7 আঙ্গুর তো বসে না, আমরা কি করবো? এবারে লনই পাওয়া যায় না, আমরা কই যাবো? লোকসান ছাড়া কিছু নাই। অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় আড়তদাররা। তারা বলছেন প্রতি মণ পাট 2500 টাকায় কিনে 2000-এও বিক্রি করা যাচ্ছে না। ও ভাই 2200-2300 টাকার পাট অনেক 1500 টাকা মূলায় না। আমরা মাথায় ব্যবসায়ীরা মাথা নষ্ট, অবস্থা ভালো না। যদি আপনারা উর্বের থেকে কোনো সহযোগিতা তাই তো আমাদের বাসার উপায় দেন। এখন তো আমরা মনে করেন 3 ভাগের 1 ভাগই নাই আমাকে চালানের। কৃষক ও স্থানীয় ব্যবসায়ীরা যাতে পাটের ন্যায্য দাম পায় সে বিষয়ে পদক্ষেপ নিচ্ছে সরকার। তাদেরকে আশ্বাস দিচ্ছি যে আমরা আমাদের ডিপার্টমেন্ট থেকে আমরা যেখানে ভালো দাম পাওয়া যায়, যেখানে বিক্রি করতে পারবে, একটা মার্কেট লিঙ্কেজ আমরা আমাদের ডিপার্টমেন্ট থেকে করে দেওয়া হয়। তো আমি সেই জিনিসটা তাদেরকে আশ্বাস দিচ্ছি এবং সেই জিনিসটা করে দেওয়ার চেষ্টা করবো। তারা যাতে একটা ভালো একটা দাম পায় এবং তারা যাতে লাভবান হয়। জেলায় 4010 হেক্টর জমিতে পাট আবাদের লক্ষ্যমাত্রা ধরা হলেও আবাদ হয়েছে 4210 হেক্টরে। এবছর দেশি জাতের পাটের আবাদ হয়েছে 1785 হেক্টর জমিতে, তোষা 1720 হেক্টর, মেস্তা 175 হেক্টর ও কেনাফ জাতের পাটের আবাদ হয়েছে 530 হেক্টর জমিতে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবারে রয়েছে প্রকৃতি সংবাদ। পঞ্চগড়ে বছরের পর বছর ধরে অনুমোদনহীন অবৈধ ইটভাটা চলছে। আইন না মেনে ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান এবং আবাসিক এলাকায় ইটভাটা স্থাপন করায় ক্ষতিকর প্রভাব পড়ছে জনজীবনে। শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ইটভাটার কারণে শব্দ দূষণে ব্যাহত হচ্ছে পাঠদান। অভিযোগ রয়েছে স্থানীয় প্রশাসনের যোগসাজশেই চলছে এইসব অবৈধ ইটভাটা। পঞ্চগড় থেকে এ রহমান মুকুলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আলিমান রাজির রিপোর্ট। পঞ্চগড়ে অবাধে চলছে অবৈধ ভাটায় ইট পোড়ানো। শিক্ষা প্রতিষ্ঠান এবং আবাসিক এলাকায় গড়ে ওঠা এসব ইট ভাটায় আইন না মেনেই পোড়ানো হচ্ছে কাঠখড়ি। ভাটার বিষাক্ত গ্যাসে জনস্বাস্থ্য ও পরিবেশে মারাত্মক বিরূপ প্রভাব পড়লেও নির্বিকার প্রশাসন। গাছগাছালি নষ্ট হয়,
পোলা ফানে যে কাপড় চাপড় নষ্ট, ঘরে খেতা খুতা কাপড় চাপড় সব নষ্ট হইতেছে। এই যে এত কষ্ট করে আবাদ করে যদি আমরা ধান ঘরে উঠাইতে না পারি, তাহলে আমরা ভবিষ্যতে কি করে খাবো? দিব্যিতে ভাটা চলছে, ভাটার কোনো প্রতিকার পাচ্ছি না আমরা। এই ভাটাটা হওয়ার পর থেকে আমাদের বাচ্চাদের সর্দি ঠান্ডা এগুলো ছাড়াই না, অসংখ্য ধোয়া যায় আমাদের বাসায়, গাছপালা করতে পারি না, মরে যায়, একটু শাকসবজিও করে খাইতে পারি না। স্থানীয় প্রশাসন জানিয়েছে পরিবেশগত ছাড়পত্র না নিয়ে এবং নির্দেশনা উপেক্ষা করেই চলছে এসব ইটভাটা। পরিবেশগত যে নিয়মকানুনগুলো মেনে চলা প্রয়োজন ছিল সেই নিয়মকানুনগুলোকে মানা হয় নাই। তো ওই ইটভাটাগুলোকেও আমরা সতর্ক করেছি এবং খুব শীঘ্রই আমাদের ম্যাজিস্ট্রিয়াল যে এখতিয়ারটা রয়েছে ইটভাটার বিরুদ্ধে, সেটার কার্যক্রম এখানেও বাস্তবায়িত হবে। দূষণের হাত থেকে ভাটা সংলগ্ন গ্রামগুলোকে বাঁচানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। আলিমাল রাজি, চ্যানেল আই। পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। চলমান সংকট থেকে উত্তরণের জন্য সাম্প্রতিক মাসগুলোতে বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস উত্তোলন করেছে যুক্তরাষ্ট্র। চাহিদার চেয়ে বেশি গ্যাসের সরবরাহ তৈরি হয়েছে স্থানীয় বাজারে। শিগগিরই চালু হতে যাচ্ছে ফ্রিপোর্ট এলএনজির রপ্তানি। ফলে এলএনজির দাম কমে এখন রেকর্ড সর্বনিম্ন। যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে কয়েকদিনের মধ্যে আবারও ঠান্ডা আবহাওয়ার প্রকোপ বাড়তে পারে, ফলে গ্যাসের চাহিদা বাড়বে। সংবাদের এই পর্যায়ে আবারও নিয়ে নিচ্ছে অশোক লিল্যান্ড ইফাদ অটোস লিমিটেড বিরতি, এবং বিরতির সংবাদে। 「」 এবারে রয়েছে খেলার খবর। 「 "  " "  " 「 "  " " ။